লাগছে। প্লিজ তানভীর, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে। আরিফা গলা ফাটিয়ে কেঁদে কেঁদে চিৎকার করছে আর নিজেই নিজের জামা কাপড় ছিঁড়ছে। খুব ডেঞ্জারাস একটা মেয়ে। ওকে দেখলেই ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ভয়ে এদিকে আমার প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। এই মেয়ে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু যেটা করুক না কেন, আমাকে ফাঁসানোর জন্য যে করছে এটা আমি নিশ্চিত। প্লিজ তানভীর। উফ, ইস লাগছে তো। তানভীর, তুমি আমার চরিত্র খারাপ করো না প্লিজ। তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সব দিব। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার দুটো পায়ে পড়ি, তারপরেও আমাকে ছেড়ে দাও। ও মা, আমি তো কিছুই করছি না। ও নিজেই কান্না করছে আর একা একা কথা বলছে। আরিফার জোরে চিৎকার করায় ভাইয়া আব্বু দুজনেই দরজা ভাঙার চেষ্টা করছে। দরজা ভাঙা যেহেতু পুরুষ মানুষের কাজ, সেহেতু ভাইয়া আর আব্বু ছাড়া তো আর কেউ হবে না। তাই একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। শয়তান মেয়েটা জামাকাপড় ছিঁড়ে একদম অর্ধউলঙ্গ হয়ে গেছে। আমার স্মৃতিশক্তি মনে শূন্য হয়ে গেছে। আমার মুখ থেকে টু শব্দও বের হচ্ছে না। দরজা ভাঙার পর আম্মু আর আন্টি ভেতরে ঢুকলো। আরিফা কাঁদো কাঁদো কণ্ঠে আমার আম্মুকে দু হাতে জড়িয়ে ধরে বলল, আন্টি গো, তোমার ছেলে আমাকে একা রুমে পেয়ে কিভাবে ধর্ষণ করলো এই দেখো। হায় আল্লাহ, তার মানে এই সাতচন্নির মনে এই ছিল। আর কি অভিনয় করে! দেখলে মনে হবে সত্যি ধর্ষণ করেছে। আন্টি বিছানায় থাকা এলোমেলো চাদর আরিফার গায়ে জড়িয়ে দিল। আমি আমতা আমতা করে বললাম, বিশ্বাস করো আম্মু, আমি ওর সাথে কিচ্ছু করিনি। প্রথম চটটা আস্তে মারলেও দ্বিতীয় চটটা একটু বেশি জোরে মারল। আমি গালে হাত রেখে মায়াবী নিষ্পাপ চোখে আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু, তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ, মেরেছি। তুই আর কোনো দিন ওই মুখে আমাকে আম্মু ডাকবি না। প্লিজ আম্মু, আমার কথা একটিবার শোনো। আমি কিচ্ছু করিনি, ও নিজে নিজেই। চুপ, একদম চুপ, হারামজাদা। আন্টি, আমার এখন কি হবে? আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আর চোখে তানভীরকে একবার চোখ টিপ মারলাম। এইবার বুঝবে আমার সাথে পাঙ্গা নেওয়ার মজা। কাঁদিস না মা, এই ধর্ষণের খবর আর কেউ জানবে না। কিন্তু আন্টি, আমার চরিত্রের যে দাগ পড়েছে তা আমি মুছবো কেমন করে? চিন্তা করিস না, আমরা একটা না একটা ব্যবস্থা করবই। এতক্ষণ যে এত ভালো অভিনয় করলো তার নাম তো আপনারা এতক্ষণে জেনেই গেছেন। উনি হলেন আমার বড় ভাইয়ের একমাত্র শালী। আর আমরা দুজনেই এবার ইন্টার এক্সাম দিয়েছি। আরিফা আজকে সকালেই আমাদের বাসায় বেড়াতে এসেছে। আরিফা দেখতে অনেক ইনোসেন্ট আর কিউট, কিন্তু ভাই বিশ্বাস করেন ওর ভিতরে সব ভেজাল। ওকে দেখলেই আমার কেন জানি ওর চুল ধরে টানতে ইচ্ছে করে ওর চুল ধরে টেনে ছিঁড়ে ফেলতে। সন্ধ্যায় আমি আমার রুমে গভীর ঘুমে মগ্ন ছিলাম। হঠাৎ কে জানি লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিল। ঘুমের মধ্যেই দিলাম এক ঘুষি। ঘুষি খেয়ে তো আরিফা আরও রেগে গিয়ে দিল আমার লুঙ্গি ধরে এক টান। এই অবস্থা দেখে আমি মান সম্মান বাঁচানোর জন্য লুঙ্গি যেভাবেই হোক নিজের কবজায় আনতে চাচ্ছিলাম, কিন্তু লুঙ্গি পরপর করে ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল। ভাগ্য ভালো আমার নিচে আরেকটা প্যান্ট ছিল। ছাড় বলছি, নয়তো ভালো হবে না, বলে দিলাম। শুনি, তুই আমার কি করবি? তোর নামে মামলা করব, জেলের ভাত খাওয়াবো। আর আমি তোকে বিয়ে করব। তোর মতো মেয়েকে বিয়ে করতে আমার বয়ে গেছে। সারা জীবন কুমার হয়ে থাকবো, তারপরেও তোকে বিয়ে করব না। 100 বার করবি। না, করব না। দেখবি, তোকেই আমি আমার স্বামী বানাবো। পারলে দেখা তো দেখি। ব্যাস, তারপরে তো সব হয়ে গেল। এখন যদি আমি খাবার টেবিলে বসি তাহলে সবাই উঠে যায়। সবার সঙ্গে টিভি দেখতে বসলে আমাকে দেখলেই সবাই চলে যায়। বেশ কিছুদিন পর সকাল 9-10টার দিকে উঠে ব্রাশ করার জন্য বাথরুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ তখনই বমি করার শব্দ কানে আসলো। ভাবলাম ভাবি হয়তো খুশির খবর দেবে, কিন্তু এ তো দেখি আমার নিজের 12টা বাজার খবর। সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথা নাড়িয়ে বললাম, না না না, আমি কিছু করিনি। আমাকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য এই সব কিছুই আরিফা অভিনয় করছে। ব্যাস, আমরা তোর কোনো কথা শুনতে চেয়েছি?
তোর এখন আরিফাকে বিয়ে করতে হবে, আর না হলে আমার বাড়ি থেকে চলে যা। বিশ্বাস করো প্লিজ আম্মু। আজকেই তোদের বিয়ে, আর কোনো কথা হবে না। ঠিক আছে আম্মু। নিচু কণ্ঠে বলে ব্রাশ করা ফেনাগুলো ঢোক গিলে খেয়ে ফেললাম। কি আর হবে, বেশি হলে পেট খারাপ, তাও ভালো, মরে তো যাব। একটু ভালো করে তাকিয়ে খেয়াল করলাম আরিফার পেটও একটু একটু ফোলা মনে হচ্ছে। আচ্ছা, অন্যের পাপের ফল আমার উপর চেপে দিচ্ছে না তো? রুমে ঢুকে গুনগুন করে গান গাইতে গাইতে বিছানার দিকে নজর গেল। আরিফা চিত হয়ে আমার বিছানায় শুয়ে আছে। আমি বিছানায় উঠে লাথি দিয়ে আরিফাকে ফেলে দিলাম। ধপ করে শব্দ আসলো পড়ে যাওয়ার। মনে মনে ভাবলাম, বাচ্চাটা তাহলে নষ্ট করতে সক্ষম হয়েছি আমি। খুশিতে পাশে থাকা ফুলদানি নিয়ে একটা চুমু দিয়ে, ইয়াহু, আয়া মুইন, আয়া মুইন, আমি বাচ্চা নষ্ট করে দিয়েছি। বুদ্ধু। অনেক জোরে হাসতে হাসতে আমি বললাম, এই, তুই এভাবে হাসছিস কেন? আর বাচ্চা কি নষ্ট হয়নি? এই তো একটা বালিশ, প্রেগনেন্ট হয়েছি, সেটা সবাইকে দেখানোর জন্য অভিনয় করেছি মাত্র। হায় আল্লাহ, আমার সাথে এত বড় ধোঁকা! তুই এটা কেমনে করলি? শয়তান মাইয়ার কথা শুনে তো আমি অবাক। আমাকে ফাঁসানোর জন্য প্রেগনেন্ট হওয়ার অভিনয় করছে, আবার এখন আমার কান টেনে ধরল। আহ, লাগছে তো আমার, ছাড় বলছি। বল, আমাকে বিয়ে করবি? আমি মরে গেলে তুই ধর্ষিতা হয়ে থাকবি। কান ছাড়, লাগছে তো আমার। যা, ছেড়ে দিলাম। শোন, বিয়ের পর আমার সাথে সপ্তাহে একদিন শপিং করতে যেতে হবে কিন্তু। আর আমার যখন ফুচকা খেতে মন চাইবে তখনই কিন্তু আনতে হবে। মাঝরাতে বাহানা ধরলে চকলেট খাইয়ে দিতে হবে। মামার বাড়ির আবদার পাইছো? একটা নিরীহ অসহায় ছেলেকে ধর্ষণ করে বিয়ে করেছিস, আবার সংসারের চিন্তা মাথায় ঢুকিয়ে দিচ্ছিস। আমি কথাগুলো বলতে বলতে কষ্টে কেঁদেই দিলাম। ওলে আমার বাবুটা, কান্দে না, চোখের জল মুছো। আমি আমার হাতের আঙ্গুল দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। আরিফা, তুই যদি আমাকে ভালোবেসে থাকিস তাহলে একটা কথা মনে রাখবি, আমি এখন একজন স্টুডেন্ট, আর সংসার কী জিনিস এসব আমি বুঝি না। যদি আমাকে বেশি টেনশন দিস তাহলে কিন্তু আমি ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। চুপ কর, এইসব কোন ধরনের কথা? তোর সংসার চালাতে যত টাকা লাগবে আমি দিব। তোরে কে বলেছে এত চিন্তা করতে? তুই শুধু আমাকে আদর দিবি, বেশি বেশি, আর কিচ্ছু লাগবে না। আরিফা, তোকে আরেকটা কথা বলার ছিল। বলো, কি বলবা? এসব কি সব কাপড় চোপড় পরিস, হাত পায়ের অর্ধেক বের হয়ে থাকে, আমার তো অসুবিধা হয় তোর সাথে কথা বলতে। কি শয়তান! ওই, তুই কি বলতে চাচ্ছিস? না মানে, তোর লজ্জা করে না? আমার সব বন্ধু বান্ধবরা ছি করে। আমি যুগের সাথে তাল মিলিয়ে চলছি, তাতে তোর কি? তোর ইচ্ছে হলে তুইও এমন পোশাক পর, আর এটা এখন স্টাইল। আরিফার কথা শুনে আমার প্যান্ট খোলা শুরু করে দিলাম। আমাকে এরকম করতে দেখে আরিফা বলল, ওই, তোর কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? প্যান্ট খুলছিস কেন? আজকে থেকে আর প্যান্ট পরবো না, সবার সামনে এভাবেই যাব, আর এইটা স্টাইল, বুঝছিস? বুঝতে পারছি। আর এখন থেকে শাড়ি পরার অভ্যেস করে নিব। এই যে পাঞ্জাবিটা রেখে যাচ্ছি, পরে নিয়ে। ওই, আজকে আমি বিয়ে করব না, আমার তো বৃষ্টির দিনে বিয়ে করার ইচ্ছে। ওরে দুষ্টু, সমস্যা নাই। এখন শীতের দিন, বিয়ে করলে বৃষ্টির দিনের থেকেও বেশি মজা পাবা। আর আজ সন্ধ্যায় আমাদের বিয়ে, রেডি হয়ে থাকিস কিন্তু। আচ্ছা। সন্ধ্যায় আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এখন আমি বাসঘরের সামনে দাঁড়িয়ে হাতের আঙ্গুল কামড়াচ্ছি। একটু পরে ভাবি এসে আমাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিল। আমি ধাক্কার ভার সামলাতে না পেরে হুড়মুড়িয়ে নিচে পড়ে গেলাম। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি শুকনো কাশি দিয়ে জানান দিলাম আমি এসে গেছি। আরিফা বিছানা থেকে নেমে এসে আমাকে সালাম করতে লাগলো। আমি ওর কাঁধে হাত রেখে ওকে দাঁড় করিয়ে বললাম, এই বাড়িতে যদি সংসার করতে চাস তাহলে তোকে চাকরানি হয়ে থাকতে হবে, আর আমার কাছ থেকে একদম ভালোবাসার দাবি করতে পারবি না। আমি মন থেকে তোকে বিয়ে করিনি, আর আমি বাড়িতে আসার পর আমার পা টিপে দিতে হবে, বুঝছিস? এসব নিয়ম মানলে আমার সঙ্গে সংসার করতে পারবি। ঠিক আছে, তুমি যা বলবা তাই শুনবো।
4 মাসের বড়, সো এখন থেকে আপনি বলে ডাকবি। আর বাড়ির সবার সামনে তুমি করে, বুঝলি? হুম, বুঝছি। আসো, বিছানায় আসো। আরে আমাকে এত ভয় পাচ্ছ কেন? আমি একটু রেগে গেলে এমন করি, না হলে কিন্তু আমিও অনেক ভদ্র মেয়ে। আর আমার মতো অন্য কেউ তোমাকে ভালোবাসবে না, দেখে নিও। হ্যাঁ, এত জোরে জোরে চড় মারে, এখন আসছে আবার ভালোবাসা দেখাতে। মনে হয় কিছু বললে। না না, আমি কিছু বলিনি। বলছি কি, আপনাকে না আজ অনেক সুন্দর লাগছে। আমার কিউট সোনাটা, এই যে এই ক্লাসের অর্ধেক দুধ তুমি খাও, তারপর বাকি অর্ধেক আমি খাবো। আমি দুধ খাই না, আপনি একাই খান। ওই, একদম বেশি কথা বলবি না। বাস্যটাতে নিয়ম মানতে হয়, জানিস না? চরের ভয়ে আমি দ্রুত গ্লাসের অর্ধেক দুধ খেয়ে আরিফাকে গ্লাসটা দিয়ে দিলাম। ছি, মেয়েটা কি খাচ্চর, আমার এটো দুধটুকু এক চুমুকেই খেয়ে নিল। এইটা দেখে আমি আরিফাকে বললাম, আপনি দেখি অনেক খাচ্চর, আমার এটো করা দুধ আপনি খেলেন? এত কথা না বলে অনেক রাত হয়েছে, এখন আসো, ঘুমাবো। আপনি তো একটা মেয়ে, আপনার সঙ্গে ঘুমাতে তো আমার অনেক লজ্জা লাগছে। আমি বরং পাশের রুমে গিয়ে ঘুমাই। বিয়ের পরে বর আর বউ একসঙ্গে ঘুমায়, এইটা তুমি জানো না? তাড়াতাড়ি বিছানায় এসে ঘুমাও। না, আমি সোফায় ঘুমাবো। আপনার সাথে ঘুমাতে আমার অনেক লজ্জা করবে। মারবো আর একটা কষিয়ে থাপ্পড়। কেন যে তোর মতো বোকা ছেলেকে বিয়ে করতে গেলাম। হায় আল্লাহ, আমার এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, ঘুমাবো, কিন্তু আপনি আমার বুকে মাথা রাখবেন না। কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমি শ্বাসকষ্টের রোগী। সমস্যা নাই, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমিও। আর হ্যাঁ, আমি বিয়ের কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরে আসি। এই শাড়িটা আমার অনেক ভারী ভারী লাগছে, আর তুমিও এইসব চেঞ্জ করে আসো। হুম। তারপরে কাপড় চেঞ্জ করে আমি বিছানায় উঠে বসলাম। আরিফা অনেক ছোট ছোট কাপড় চোপড় পরেছে। এটা দেখে আমি চেঁচিয়ে বলে উঠলাম, হই, আপনি এসব কি পরেছেন? কেন? স্কার্ট আর টি শার্ট পরছি। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু এখন কি আপনি এগুলো পরে ঘুমাবেন? আচ্ছা, এসব পড়তে আপনার লজ্জা করে না? তোমার সুবিধার জন্যই তো পরছি, বুঝছো? হ্যাঁ, আমি কি পড়তে বলেছি এসব? ওই, তুমি কিন্তু বেশি কথা বলো। যারা বেশি কথা বলে তাদের দেখলেই আমার রাগ উঠে যায়। আমি আর কিছু না বলে শুকনো একটা কাশি দিয়ে ওপাশে ঘুমানোর চেষ্টা করলাম। আরিফা এসে আলতো করে ওর বুকের সাথে আমাকে জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরাই আমার নড়াচড়া শুরু করে দিলাম। আমাকে এরকম করতে দেখে আরিফা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ধমক দিয়ে বলল, ওই, সমস্যা কি তোমার? এত নড়াচড়া কেউ করে নাকি? এমনভাবে জড়িয়ে ধরে আছেন মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলেই পালিয়ে যাব। একটু আস্তে জড়িয়ে ধরেন, আমার কাতুকুতু লাগে তো। ঠিক আছে, এখন ঘুমাও। আমি আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল। আমি কুনোই দিয়ে আরিফাকে খোঁচা দিয়ে বললাম, বউ, ও বউ, শুনছেন? হঠাৎ তানফিরের ডাকে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ টলতে টলতে ডাকি মেঝেছি ওকে বললাম, কি হয়েছে? মাঝরাতে আবার তুমি এমন ডাকাডাকি শুরু করছো কেন? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবে না? আমি নিঃশ্বাস নিতে পারছি না, আগে আমাকে ছাড়ো, তারপরে বলছি। এখন বলো। আমার না খুব জোরে হিসি পেয়েছে। তো চাও না, কে বারণ করছে? আমার একা একা যেতে ভয় করবে তো। আগে তো আম্মু ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন তো আম্মু নেই, তাই আপনাকে যেতে হবে আমার সাথে ওয়াশরুমের সামনে। এমন বইরা মারা ছেলে বলে আবার ভয় পায়। আচ্ছা তাড়াতাড়ি চলো, প্যান্ট নষ্ট হয়ে গেলে পরে আর এক সমস্যা। তাহলে এই বুড়ো ছেলেকে বিয়ে করলেন কেন? আজব মেয়ে তো আপনি। হয়েছে, আর পাকনামি করতে হবে না। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। আরিফা আবার আমাকে জড়িয়ে ধরে। এবার আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, একটা কথা বলি। বলো, কি বলবা? আমি তোমাকে তুমি বলে ডাকলে ভালো হবে, বুঝছো? যেহেতু আমরা এখন স্বামী স্ত্রী, আর আপনি ডাকাটাও আমাদের ভেতরে মানায় না।
হুম, তুমি ঠিক বলছো। আচ্ছা, এখন থেকে তুমি করেই ডেকো। থাপড়াবে না তো আবার? আরে না, বোকা ছেলে, আমার আরও কাছে আসো। এই শীতের ভেতরে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আমার অনেক অনেক ভালো লাগছে। আমারও কথাটা সম্পূর্ণ শেষ করার আগেই আরিফা চার ঠোঁট এক করে দিল। পরের খানে আর বলবো না, আমার লজ্জা করে। গল্পটি এ পর্যন্তই। তো যাই হোক, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।